চলে আসবে। আপনি যখন ঠেকবেন তখন দেখবেন বেসিক চলে আসছে। এমনি বেসিক গুলো শিখে পরে আর মনে থাকে না, ভুলে যায়। যখন একটা প্রজেক্ট করতে যাই তখনই প্রয়োজন পড়ে, তখনই যে ওই কাজগুলো করেন এগুলো কি আলাদা করেন, ল্যাপটপে রেখে দেন নাকি? হ্যাঁ। কিছুটা রাখি, যা করি তো তা রাখাই হয়, সেটা রাখা হয় না। আমার মনে হয় কি একটা ফোল্ডার আকারে সব কাজগুলো রেখে দিন। আপনার বন্ধুর সাথে কোথাও যে আবেদন টাবেদন করেন, ওরা দেখতে চায় আপনি কি কি কাজ করছেন। না, তা অবশ্যই আমার আলাদা ফোল্ডারে কাজ সবসময় থাকে, যেটাই করে এটা ফোল্ডারে সেভ থাকে ওই ফোল্ডারে। মানে প্রজেক্ট আকারে রেখে দিলেন যে এই হুম, টুল নিয়ে আমি এই কাজটা করছি। সেটাই। তারপর একটা বিদেশে একটা ইয়ে আছে, ও ওয়েবসাইট আছে, আমি জানি কি, দাঁড়াও আমি বুকমার্কে দেখি। ওদের ওই করোনার সময় কয়েকটা ফ্রি দিছিল, কয়েকটা না, বেশ কয়েকটা ইউডেমি, class। হ্যাঁ, ইউডেমি, কোর্সেরা, কোর্সেরা জানি নাকি? কি, দাঁড়ান কি, আমি তো ভুলে গেছি। মধ্যে কয়েকদিন ফটোশপের ইন্টারন্যাশনাল ফেমাস তো এগুলাই আপনার, এই ইউডেমি, ইডিএক্স, আর নেবে। কোর্সেরা, এগুলাই সবচেয়ে ফেমাস। হুম, এই যে বইতে আমার ইয়ে করা, এক্সেল আছে এনরোল করা, পাওয়ার পয়েন্ট এনরোল করা আছে। কি অবস্থা আপনাদের? জি আদা স্যার, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কি খাওয়া দাওয়া শেষ নাকি অনেকের খাওয়া দাওয়া বাকি আছে? জি স্যার, স্যার শেষ না শেষ। স্যার। সবার শেষ। আপনারা কি এই তত্ত্বটা জানেন, আপনি যদি খালি পেটে কোনো ক্লাস করেন আর ভরা পেটে যদি কোনো ক্লাস করেন, দুইটা ক্লাসের মধ্যে গুণগত পার্থক্য হয়, এটা বুঝেন? স্যার বল। জি স্যার, বড় পেটে ক্লাস করলে তো মনোযোগ থাকবে। ফখরুল ইসলাম বলছেন? জি স্যার। আচ্ছা, আর কেউ বলেন। আপনারা কি সবাই ফখরুল ইসলামের কথাটা বুঝতে পারছেন উনি কি বলছে? বুঝতে স্যার, উনি বলতেছে বড় পেটে ক্লাস করলে মনোযোগ থাকে, যে খাওয়ার কোনো তাড়না থাকে না, এগুলি কাজ ক্লাস সারা করে। পেটে ক্লাস করলে আমাদের ব্রেন সেটা নিতে পারে, আর যদি খালি পেট থাকে তখন আমাদের ব্রেন সেটা নিতে পারে না, আমরা তাড়াতাড়ি ভুলে যাই। সাইন্টিফিক আর কি এটা। আপনি মানে আপনার তথ্যসূত্র কি? আপনি তথ্যটা কিভাবে মানে পাইছেন? কোথা থেকে পাইছেন? আপনার কি কোনো ধারণা আছে নাকি আপনি শোনা কথা? এটা যখন ক্লাস করতাম তখন স্যার আমাদেরকে প্রায়ই বলতেন এটা, দ্যাটস ওয়াই বলছি স্যার। কোন ক্লাসে মানে কোন লেভেলের টিচারে বলতেন? স্কুলের নাকি সেটা তো প্রাইমারির? কলেজের লেভেলে যখন ছিলাম, ইন্টারমিডিয়েট লেভেল। আপনি কি কোথায় কলেজে লেখাপড়া করছেন? জকিগঞ্জ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আসলে হয় কি যে আমি আপনাদের যা বলি সবই যে সত্য এটা কিন্তু গ্রান্টেড না। ঠিক আছে, কি জন্য? যে আমিও তো শিখে বলি, আমি ভুল শিখতে পারি না? জি স্যার। অবশ্যই পারি আমি ভুল শিখতে। তো যেহেতু একটা বিষয়ে আমি যদি ভুল ধারণা পোষণ করি, তখন আমি যখন আরও 10 জনকে শেখাবো তখন আমি কিন্তু ভুলই শিখাইতে পারি। এটা আমি আসলে ভুলের ঊর্ধ্বে না। আমি যদি কোনো বই লিখি, বুঝছেন, এই বইটাকে আমি ভুলের ঊর্ধ্বে বলতে পারি, এই জন্য যে বইটা লেখার পরে আমি আরও 4জন বিশেষজ্ঞ দেখাবো ছাপানোর আগে, ওরা আমার ভুল থাকলে শুধরে দেবে। যখন আমি লাইভ কোনো কথা বলবো তখন আমার কথাগুলো কাউকে দেখিয়ে এটা সঠিক আছে কি না জাস্টিফাই করার চান্স নাই, ঠিক না? জি স্যার। এক্ষেত্রে মিস্টেক হতেই পারে। আপনি কখনোই কোনো টিচার যা বলবে সেটা ধ্রুব সত্য ধরে নেবেন না, ঠিক আছে? সেটা আমিও হতে পারি। আমি আসলে অনেক সময় আমি আমি তো অনেক দিন ধরে টিচিং করি, আমি দেখছি অনেক সময় আমি স্টুডেন্টদের ভুল তথ্য দিছি, পরবর্তীতে আমার মনে মানে একটু ধারণা ভাঙছে যে আসলে এটা ভুল, এটা এরকম না। তো পরবর্তীতে হয়তো আমি শুধরে নিছি। তো তাহলে আমি এর আগে তো অনেক দিন ছাত্রদের আমি এই ভুল তথ্যটা দিয়ে আসছি, ঠিক না? জি এটা স্যার। কিন্তু আমি নিজে প্রত্যক্ষভাবে এটা আমি
দেখছি অনেকবার। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এটাতে কনফিউজ আছি। আমাদের এই যে মান্নার রহমানের যে তথ্য দিছেন, এটাতে আমি কনফিউজড, আমি না, নিশ্চিত না। কেন নিশ্চিত আমি একটু ব্যাখ্যা করি। আমি তথ্যসূত্রেতে না গিয়ে, আমরা একটা আছে না যে জেনারেল আপনার বিবেক কিংবা বিবেচনা একটা বিষয় আছে, ঠিক না? তো আমরা যেটা দেখি যে সাধারণত আমরা দেখবেন ধর্মীয় যে কোনো ধর্মেই উপবাসের কিছু বিষয় আছে, ঠিক না? আচ্ছা, আমরা করি, স্ক্রিনটা শেয়ার করি। মোটামুটি আমরা একটা প্রসঙ্গতে এখন চলে যাব, এটা হচ্ছে অটোফেজি। অটোফেজি বলে একটা বিষয় আছে। তো যাওয়ার আগে আমাদের ক্লাস সংক্রান্ত কিছু কথাবার্তা বলি, আর আমি ওয়েবসাইটটা সার্চ দেই। আজকে আমাদের ক্লাস মূলত ইয়ের বাইরে, ঠিক না, শিডিউলের বাইরে ক্লাস। অটোফেজি নামটা কেউ শুনছেন? শুনছিলাম স্যার, পুরোপুরি মনে পড়তেছে না, বইয়ে পড়ছিলাম এটা মূলত পাঠ্য বইয়ে। জাপানের একজন বিজ্ঞানী, যিনি এটা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পাইছেন। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা মোটামুটি একটা ভালো আবিষ্কার, আমরা এটা বুঝতে পারতেছি, ঠিক না? জি স্যার। আমার একটা কল আসছে, আপনারা একটু পড়েন, স্ক্রিন তো আপনাদের সামনেই আছে এবং প্রথম আলোর তথ্য, তার মানে এটা নির্ভরযোগ্য, ঠিক না? জি স্যার। একটু পড়েন, আমি মাইক্রোফোনটা অফ রাখবো। দাঁড়ান, ভুল হয়ে গেছে। আমাদের এখন কতজন আছি? 16 জন। স্ক্রিনটা নিচে চলে গেছিল না? এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। একটু পড়েন। এটা কিন্তু মান্নার রহমানের কথার প্রসঙ্গে এই অটোফেজিটা আসছে, বুঝছেন? জি স্যার। হয়তো আপনাদের আমি কোনোদিনই অটোফেজি নিয়ে কথা বলতাম না। ক্লাসের নাম্বার কত দেব? ওদেরকে জিজ্ঞেস করে, ওদেরকে আমি রিমাইন্ড দিয়ে রাখবো। জি। হ্যালো। জি স্যার। আচ্ছা, আমরা ক্লাস সংক্রান্ত একটা ঘোষণা আপনাদের দিয়ে দেই। এটা যেটা হচ্ছে আমাদের ক্লাসে এই
এলইডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ঢুকতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে এই যে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, না জুনাইদ, কি ওনার নামটা এক্সাক্ট? জুনাইদ আহমেদ পলক। যে ঠিক আছে স্যার, জুনায়েদ আহমেদ পলক। হ্যাঁ, তো উনি আসলে যে কোনো সময় ঢুকতে পারে, উনি কয়েকজন সহ। ঢুকার আগে তো আমাদের পারমিশন লাগবে অবশ্যই, আমরা যেহেতু অ্যাডমিট দিলে ঢুকবে। তো জি স্যার। ওরা এরকম কেউ ঢুকতে চাইলে আমরা আপনাদের ইনফর্ম করব তখন। তো আপনাদের আসলে যা ভূমিকা কি হবে একটু বলেন। এলইডিপি থেকে আমাকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে আজকে, যে আপনাদের সবাই একটা বেশ বলতে হবে, একাধিক বেশ না বললেও চলবে। ধরেন আপনারা বেচ 5 বলে দিলেন, ফার্স্ট ডিজিট যেটা আমাদের এখানে 5, 6, 8, 9 এই 4টা বেচ আছে। তো আমরা প্রথম দিকেই চলে গেলাম, আমাকে এটা আসলে আমরা কাউকে মানে বাদ দিয়ে না। ফার্স্ট ডিজিটটা হচ্ছে আমাদের 5, আমরা বেচ 5 সবাই। সেকেন্ড যেটা হচ্ছে বলতে হবে, জি হ্যালো, আপনাকে আমি বললাম তো উনি বাজারে গেছে, আসবো তো উনি যদি আপনার আচ্ছা আমাকে তো শোনা যাচ্ছে নাকি? সুবিধা দাও না। ক্লিয়ার স্যার। সাইড টকিং কে করে? মাইক্রোফোনটা বন্ধ রাখেন যদি সমস্যা থাকে। মনা আপু। সুমনা রানী বিশ্বাস, আপনার মাইক্রোফোন বন্ধ রাখেন। হ্যাঁ দাদা, আছে তো আজকে অফিসে আছে। ঠিক আছে, আমি বন্ধ করে দিছি ওনাকে। তো যেটা হচ্ছে যে আপনাদের যা বলতে হবে যে আপনাদের ব্যাচ হচ্ছে 5 ব্যাচের আপনার স্টুডেন্ট। সেকেন্ড যেটা বলতে হবে যে আপনাদের কোর্স শেষ, আপনারা এখন মনিটরিং ক্লাস করতেছেন। ওকে স্যার। এটা এলইডিপি থেকে আমাদের বলে দেওয়া হয়েছে এই জন্য যে ওরা এইভাবে ইনফর্ম করছে তাদের এই বেসগুলো শেষ হয়ে গেছে। এটা ওরা একটু ক্রেডিট দেখাইতে চাচ্ছে, একজন বেসগুলো শেষ করে দিছি, এখন আমরা মনিটরিং ক্লাস চলছে। ঠিক আছে, এই তথ্যটা আপনাকে দিতে হবে। আর বেস 5 বলবেন সবাই। ওকে স্যার। এটা মানে যদি জিজ্ঞেস না করে বেস নম্বর কত, এটা আমাদের মানে এমনিতে বলার প্রয়োজন নাই। যদি স্যার। প্রসঙ্গ না আসে তাহলে তো আমাদের কথা বলারও প্রয়োজন নাই। যদি আসে এই দুইটা তথ্য আপনাদের জানতে হবে, এতটুকুই। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। কি বলছেন স্যার, একটু যদি আবার বলতেন। যাদের মাইক্রোফোনের সমস্যা আছে তারা কথা না বললেও চলবে, আমি যখন পুরোটা ওরা বুঝি না, প্রশ্ন করবে, বুঝছেন? তো আমরা যেটা বলছি আপনাকে আবার আমি বলি, দাঁড়ান একজন ঢুকতে চাচ্ছে। প্রশ্ন কে করছেন? কার প্রশ্ন ছিল? কায়কোবাদ মান্নার। আমি স্যার কায়কোবাদ। হ্যাঁ, প্রশ্ন ছিল জি স্যার। এখানে কিছু হাই অফিসিয়াল এলইডিপি ঢুকতে পারেন, আজকে ক্লাসে ভিজিট করতে পারেন লাইভ। তো তারা যদি ঢুকে আমাদের এলইডিপি থেকে আমরা যাদের অধীনে কাজ করতেছি, মানে যারা আমাদের ক্লাসটা প্রোভাইড করবে, এটা তো হচ্ছে আলাদা একটা কর্তৃপক্ষ, আর মন্ত্রণালয় হচ্ছে আলাদা একটা কর্তৃপক্ষ, বুঝতে পারছেন? তো একটার প্রজেক্ট আরেকটা, কিন্তু প্রজেক্টগুলা মেনটেন করে মূলত একটা কোম্পানি। এই তথ্যটা কি আপনারা জানেন? এলইডিপি মূলত বাস্তবায়ন করে, এটা হচ্ছে সিগমা নামে একটা কোম্পানি। আমরা মূলত সিগমার স্টুডেন্ট এবং আমি হচ্ছে মূলত ওই সিগমার এমপ্লয়ি। এলইডিপি হচ্ছে সরকারের প্রজেক্ট, এই প্রজেক্টটার কন্ট্রাক্ট নিছে এই সিগমা যে কোম্পানিটা আছে। এখানে আমাদের যেতে দেখবেন অনেক সময় সিগমার যেটা আসে আমার এখানে মেসেজ, শুরুতেই থাকার কথা, দেখি আমি এই যে ট্রেনার সিগমা লট 11 লেখা দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা সবসময় প্রথম, জি স্যার। এটা ফার্স্ট, আমার এখানে সবসময় ফার্স্ট থাকবে। কেন জানেন? এটাতে এত বেশি মেসেজ আদান প্রদান হয় যে এটা সেকেন্ড কিংবা থার্ডে যাওয়ার কোনো চান্স নাই। আমি 10 মিনিট আগে মেসেজ দেখছি, এরপরে 29টা আছে পেন্ডিং, ঠিক না? জি স্যার। তো এটা হচ্ছে জি স্যার। এই সিগমাটা হচ্ছে একটা প্রাইভেট ডিজিটাল কোম্পানি, যারা এটা কি অনেকটা এরকম একটা সিকিউরিটি কোম্পানি, সিকিউরিটি মেনটেন করে একটা বিল্ডিংয়ের, ঠিক না? বিল্ডিংয়ের মালিক যেই হোক ওরকম আর কি, মানে ওরা এই ট্রেনিংটা প্রোভাইড করে এই প্রতিষ্ঠান, ওদের কাছ থেকে হায়ার করে নিয়ে, মানে ওদের কন্ট্রাক্টটা দিছে মন্ত্রণালয়ে, বুঝতে পারছেন? ওরা সরাসরি মন্ত্রণালয়ে জবাবদিহি করে, ওদের টাকাগুলো, আমাদের টাকাগুলো আসে মন্ত্রণালয় থেকে, ওরা সাবমিট করে টিচারের বিভিন্ন বিষয়, কতটা ক্লাস হয়েছে, মন্ত্রণালয় টাকাটা ওদের কাছে দেয়, ওরা আমাদের দেয়, বুঝতে পারছেন? ওদের এখানে মধ্যস্বত্ব আর কি ওরা পায়। তো যাই হোক, এলইডিপি যেহেতু আমাদের এই সুযোগটা দিছে, ওদের কথা আমাদের একটু ফলো করতে হবে, ঠিক না?
আপনাদের ফ্রি ক্লাস করাচ্ছে, ওরাই তো করাচ্ছে, মন্ত্রণালয় তো সরাসরি ক্লাস করাইতে পারবে না। মোটামুটি ওদের সেট আপটা অনেক সুন্দর সেট আপ। আপনারা দেখছেন যে ওরা দেশব্যাপী এই যে 2000 ট্রেনার এক যুগে অনলাইনে ক্লাস করাচ্ছে, মানে বিশাল একটা কর্মযোগ্য। বাংলাদেশের এই ডিজিটাল এর এত বড় কর্মযোগ্য আর কোথাও নাই, বুঝতে পারছেন? জি স্যার। এটা একটা বিশাল ব্যাপার। ওরা যেভাবে টোটাল গুগল ক্লাসরুম দিয়ে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে মেনটেন করতেছে, লক্ষ লক্ষ বিষয় মানে মানুষকে হ্যান্ডেল করে, এটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আমরা মোটামুটি বিষয়টা বুঝে গেছি, ঠিক না? জি স্যার। এখন আমরা যেতে যাই, অটোপেজিটা একটু দেখি। জি স্যার। অটোপেজি নিয়ে কি আপনাদের কোনো আগ্রহ তৈরি হয়েছে? জি স্যার, বলুন স্যার। পরে তো আর পড়তে পারতেছি না, স্ক্রল করেন। হ্যাঁ, এতটুকু ছিল। এটা আমি এভাবে করি, আপনাদের জিয়েতে দিয়ে দিই, এখানে পড়ার দরকার নাই। কি বলেন? জি স্যার। প্রযুক্তির তো আমরা ব্যবহার করা উচিত, গ্রুপটা এই জন্যই। কি লিঙ্ক আসলো? হ্যাঁ, বাংলা ছিল এই জন্য, বুঝতে পারছি। আসছে বাংলা লেখার জন্য এরকম এলোমেলো হয়েছে। অটোপেজির উপরে আপনি দুইটা জিনিস পড়তে পারেন। 21 টিভিরও একটা নিউজ আছে, একটা শীর্ষস্থানীয় পত্রিকাগুলো এই নিউজগুলো কভার করছে, কিন্তু আপনারা দেখেন না, এটা দুঃখজনক, ঠিক না? জি স্যার। এটা কিন্তু দ্বিতীয় সারির কিছু না। 21 টিভি, প্রথম আলো, এরা যে নিউজটা কভার করে, এটা যদি আপনারা কোনোদিন নামই শুনেন না, এটা তো দুঃখজনক। বাংলাদেশের টোটাল মিডিয়া মানে এটা কভার করে, বুঝছেন? অটোপেজির বিষয়গুলো দীর্ঘদিন লেখালেখি করছে। আমরা আসলে মিডিয়া থেকে অনেক দূরে থাকি, এটা আমাদের জন্য দুঃখজনক। আমি কি বই পড়ে শিখছি? স্যার আমি পড়ছি স্যার, আমাদের পাঠ্য বইয়ে ছিল বায়োলজি বইতে। হ্যাঁ, অলরেডি পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়েছে বিষয়টা, বুঝেন এটা গুরুত্ব। তখন প্রশ্ন যেটা হচ্ছে, এটা কে বলছেন পাঠ্য বইতে আছে? সুমনা স্যার। হ্যাঁ, সুমনা রানী বিশ্বাস। তো পাঠ্য বইয়ের একটা বিষয়, এখন আমাদের মান্নার রহমানের উপরে আমরা আজকে আসলে এই যুদ্ধ ঘোষণা দিছি, বুঝছেন? বিভিন্ন রেফারেন্স নিয়ে আসতেছি, উনি একটা তথ্য দিছে আমাদের, এই তথ্যরে আমরা ডিফিট করার জন্য আর কি। তো এখানে আসলে কি বলছে দেখেন, যে আপনি যখন ক্ষুধার্ত থাকেন তখন আসলে আপনার শরীরের প্রক্রিয়াগুলো কিভাবে হয়, আর যখন আপনি ক্ষুধার্ত থাকেন না, পেট ভরা থাকে, তখন আপনার শরীরের কার্যক্রমগুলো কিভাবে হয়। এই প্রশ্নটাই তো আমাদের ছিল প্রথমে, ঠিক না? জি স্যার। তো এখানে দেখাচ্ছে কি, এই গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে, এটা ভালো, মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, কার্যক্রমের জন্য ভালো, এভরিথিং কাজ করার জন্য ভালো, বুঝতে পারছেন? ভারতের অনেক গুণী আছে যারা মানে ওই যে যারা কি বলে সন্ন্যাসী ধরনের মানুষ, যারা যারা বিভিন্ন ধরনের যোগ ব্যায়ামের সাথে জড়িত, যেমন সাদগুরুর নাম শুনছেন? জি স্যার, শুনছি স্যার। হ্যাঁ, তো এরকম মানুষ যারা, ওরা কি বলে জানেন? আমি তার বক্তব্য মানুষ। 24 ঘন্টায় একবার খাওয়া উচিত মানুষের, এবং দীর্ঘ সময় না খেয়ে বসে থাকা উচিত, বারবার খাওয়া ঠিক না। মানে 4-5 ঘন্টা আপনি কিছুই খান না, এরকম অবস্থা হওয়া উচিত প্রতিদিন। একটু পরে পরেই কিছু খাবেন, এটা ঠিক না, ওরা বলছে। মানে সাধারণত আমাদের মেডিকেল সায়েন্সের যারা আধুনিক, এরা মনে করে কি যে আপনার গ্যাস্ট্রিক হয়ে যাবে, একসাথে বেশি খাবেন না, একটু পরে পরে কিছু কিছু খাবেন, এরকম একটা থিওরি প্রচলিত আছে আমাদের, ঠিক না? কিন্তু এই গবেষণায় কি বলে জানেন? এটা সম্পূর্ণ ভুল, এটা মানুষের ভুল ধারণা ছিল এতদিন। এই ধারণাটা ভেঙে দিছে, বলছে যে না, আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে দীর্ঘ সময়। ক্ষুধার্ত হলেই আপনি দৌড় দিবেন খাবার জন্য, ফ্রিজের দরজা খুলবেন, এটা নিয়ম না, এটা জরুরি না, শরীরের প্রয়োজনও না। ক্ষুধার্ত অবস্থায় শরীর যখন খাদ্য পায় না, তখন শরীর কী করে জানেন? শরীরের যে ডাস্টগুলো আছে, এগুলা ক্ষুধার্ত যে অংশটা আছে, মানে যে অণুগুলা আছে, এখানে এই বিষয়টা বলা হয়েছে যে এখানে কি করা হয় দেখেন, নিজের আবর্জনা ধরনের কিছু কোষ আছে, যেগুলা নষ্ট কোষ, যেগুলা থেকে ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের জটিল টিউমার হয়, বুঝতে পারছেন? এই কোষগুলাকে কি করে তখন,
এই যে ত্রুটিপূর্ণ কোষ ধ্বংস করে নিজের সুরক্ষা করে এবং কোষ কীভাবে নিজের আবর্জনা প্রক্রিয়াজাত করে সুস্থ থাকে। এই প্রক্রিয়াজাত বলছে যখন আপনি ক্ষুধার্ত থাকবেন, আপনি ওখানেও দেখতে পারেন যে রোজার সাথে এটা একটা সম্পর্ক বলছে। এই অটোফেজি নিয়ে রোজার ব্যাপারটাও ব্যাখ্যা করা হয়েছে যে এই উপবাস সম্পর্কে বলার কিছু নেই, এটা সম্পর্কে আমাদের সবাই অবগত, কিন্তু অটোফেজি শব্দটি হয়তো অনেকে জানা। অটোফেজি শব্দটির উৎপত্তি হয় আজ থেকে প্রায় 54 বছর আগে। তো আমার মনে হয় আপনার পড়লে বুঝে ফেলবেন, এটা আপনার এখানে পড়ার প্রয়োজন নাই। আপনি এটাকে বলে আত্মপক্ষণ, তো নিজেই নিজের মানে ডাস্ট কুষ্ঠগুলাকে মানে সতেজ কুষ্ঠগুলা খেয়ে ফেলে, বুঝছেন, ক্ষুধার্ত হওয়ার জন্য। এক্ষেত্রে শরীরের যে ডাস্টবিন আছে, যে জীবাণুগুলো আছে, ওইগুলা ধ্বংস হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হয় এবং মানুষ সুস্থ থাকে বেশি। বুঝতে পারছেন? তো এর মানে হচ্ছে আপনি ক্ষুধার্ত অবস্থায় জ্ঞান অর্জন করবেন, পেট ভরা অবস্থায় আপনার শরীরের অনেক কার্যক্রম কমে যাবে, ঘুম আসবে আপনার, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। খাওয়া দাওয়া করে লোড হয়ে যদি একটা ক্লাসে বসেন আপনি, আপনার ঘুম আসবে, ক্লাসে মনোযোগ নষ্ট হবে, আপনার শরীরের মধ্যে জটিল জটিল কাজ চলতেছে। যখনই আপনার শরীরে খাবার দেবেন, শরীরের ইন্টারনাল প্রচুর কার্যক্রম শুরু হয়ে যায়, এটা তো আমরা জানি। এই কার্যক্রমের মধ্যে আপনার মনোযোগ যদিও আপনি সচেতনভাবে দিচ্ছেন না, কিন্তু আপনার ব্রেন এই কার্যক্রমের সাথে জড়িত, ঠিক না? এটা কিন্তু অটো হচ্ছে, কিন্তু ব্রেন এরপরে এটার সাথে জড়িত আছে। আবার যখন আপনি একটা আলোচনার সাথে মনোযোগ দিতে যাইবেন, তখন কি হচ্ছে আপনার যে একসাথে ব্রেন দুই দিকে মনোযোগ দিচ্ছে। একদিকে খাবার ডিস্ট্রিবিউট করবে, এটাকে পরিপাক করবে, পানিগুলাকে মূত্রথলিতে নিয়ে যাবে, এই যে কার্যক্রম আছে ইন্টারনাল কার্যক্রম, এই কার্যক্রমগুলোর সাথে ব্রেন সরাসরি জড়িত, কিন্তু আমরা সচেতনভাবে কোনো অর্ডার দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু ব্রেন কিন্তু কাজ করে, ঠিক আছে? তো এই যখন আপনি খাদ্য দিলেন, ব্রেনের কার্যক্রম বেড়ে যায়, শরীরের বিভিন্ন ব্লাড সার্কুলেশন চেঞ্জ হয়। এই অবস্থায় আপনাকে যখন আমি কথা বলবো, আপনার কথায় মনোযোগ নষ্ট হবে, ব্রেন আপনার ফ্রি না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা। আপনি অটোফেজি নিয়ে আপনারা কথা পড়বেন, পড়লে বুঝতে পারবেন আশা করা যায়। মান্না রহমানের জন্য আপনারা এতটুকু এই জিনিসগুলো পাইছেন, বুঝছেন, ওনাকে আপনারা ধন্যবাদ দিতেই পারেন। তাইলে আমরা মোটামুটি আমাদের ক্লাসের বিষয়টা আমরা বুঝতে পারছি। আমাদের আজকের ক্লাসের মূল যে ব্যাপারটা হচ্ছে, এটা একটা স্পেশাল ক্লাস। স্পেশাল ক্লাস বলতে আমাদের ওই যে গেস্টরা আসবে, এই জন্য যাদের ক্লাস অফ আছে আজকে, তারাও আমরা ক্লাস স্টার্ট দিছি। আমরা চাইলে আমরা আগামীকালকের যে ক্লাসটা হবে এটা আজকে আমরা করে নিতে পারি, কোনো বিষয় না, ঠিক না? কারণ আমাদের 6টা পর্যন্ত থাকতে হবে, এখন হচ্ছে 3টা। কি বলেন? আপনারা কি সবাই খুব ব্যস্ত থাকতে পারবেন না 6টা পর্যন্ত? আমরা ক্লাস করব, একটু লম্বা ক্লাস করে নিলাম, অসুবিধা কি? যেহেতু আমাদের টাকাটাও প্রয়োজন, এলইডিবি থেকে বলা হয়েছে আপনাদের এনিহাও বুঝিয়ে বলতে যে আজকে একটু কষ্ট হলেও আপনারা যদি অন্য কোনো কাজও থাকে ওইটা একটু স্যাক্রিফাইস করে আসতে। তো আমাদের একটা জিনিস সে ফ্রি দিচ্ছে, এখন তার একটা রিকোয়েস্ট আমাদের রাখা উচিত, কি বলেন? স্যার অবশ্যই। তো ওরা একটা সিরিয়াস ম্যাটার, বুঝছেন, এই জন্য আমাকে বলছে। তো আমরা এই কাজ সময়টাকে আমরা ইয়ে করবো না, অপচয় করবো না, আমরা আসলে ক্লাস করব, একটু রিল্যাক্সে ক্লাস করব। যেহেতু আমাদের 2 ঘন্টা, আসলে তো প্রথম দিকে আমরা কিন্তু লম্বা ক্লাস করতাম, ঠিক না? 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস করতাম, মধ্যখানে ব্রেক দিতাম, আপনাদের মনে আছে? তো আজকে আমরা লম্বা একটা ক্লাস করব, মধ্যখানে একটা ব্রেক দিয়ে, কারণ লং সময় একটা বিষয়ের মধ্যে জয়েন থাকলে কি হয়, আপনার অ্যাটেনশন ওই বিষয়ের প্রতি যথেষ্ট বেশি হয়। বুঝতে পারছেন? আপনাদের মধ্যে অনেকের তো এরকম ব্যাপার আছে যে মনে রাখতে পারেন না, আছে না? ম্যাক্সিমাম স্যার। তো মনে রাখার ব্যাপার নিয়ে আমরা একটু কথা বলি, কি বলেন? এটা তো আমাদের আসলে একটা জরুরি বিষয়। জি স্যার, বলুন স্যার। আমি আসলে কি হয়, আমি মূলত ওই কোয়ান্টাম মেথডের নাম শুনছেন, এটার সাথে জড়িত ছিলাম অনেকদিন।
বুঝতে পারছি। তো যে জন্য এই যে মেন্টাল যে ব্যায়াম এগুলো আমি অনেকদিন চর্চা করছি, কিংবা আমার মেন্টালি মূলত আমি ওইভাবেই সেট। যারা ওই জি স্যার। ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে কিংবা কিছুদিন স্টে করে, তাদের মানে মেন্টালি একটু পার্থক্য হয় যায় সাধারণ মানুষের থেকে। ওরা আরেক ধরনের মেন্টালি সেটিং থাকে, একটু জি স্যার। স্থিরতা থাকে আর কি। তো আমি আসলে খুবই কুল লাইফ মেনটেন করি। আমার মধ্যে আপনি কোনো তাড়াহুড়া দেখবেন না। ফোন আসলে আমি দৌড়ে গিয়ে দৌড়ি না, বুঝছেন? ফোন আসলে অনেক সময় আমি দৌড়তে দৌড়তে একবার রিং শেষ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। আমি হয়তো নাম দেখে ঘুরাবো কিংবা টেক্সট দিয়ে দেব যে এখন বিজি আছি। মানে খুবই স্লোলি আমি মানে রেসপন্স করি। নুরুদ্দিন ভাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি স্যার। এক্ষেত্রে আপনাদের আমি একটা উক্তি শোনাইতে পারি, যে উক্তিটা আমার কোথাও লেখা আছে, এটা আসলে দেখানো উচিত। যে ভুল পথে দৌড়ানোর চেয়ে আপনি যদি সঠিক পথে ধীরে চলেন, তারপরেও গন্তব্যে যেতে পারবেন। ভুল পথে যদি আপনি দৌড়ে যান, তারপরে আপনি গন্তব্যে যেতে পারবেন না, ঠিক না? জি আর স্যার। সঠিক পথে যদি আপনি কচ্ছপের মতো হাঁটেন, স্লোলি হাঁটেন আপনি, তারপরেও একদিন আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। তো এই জন্য আপনার দৌড়াদৌড়ি করাটা মূল উদ্দেশ্য, মানে উদ্দেশ্য হলে হবে না আপনার। আপনি ভুল রাস্তায় দৌড়াইলেন, শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন না গন্তব্যতে, ঠিক না? জি স্যার। এই দৌড়ানোর চাইতে আপনি যদি হাঁটেন, খুব স্লোলি হাঁটেন সঠিক পথে, তাইলে তো ভালো। তো আমি আসলে দৌড়ানো জিনিসটা আমি পছন্দ করি না। আমি খুব স্লো লাইফ মেনটেন করি, বুঝছেন? অনেকে অবশ্যই আমার আত্মীয় স্বজন আছে, অনেকে কমপ্লেন দেয় আমাকে এই জন্য, যে এই মেনটেনেন্সটা আমি স্লো করি। তো এটা আমি মনে করি যে আপনি যদি দৌড়ান, তাহলেই মূলত আপনার সময়ের অপচয় হবে। আপনি যদি স্লোলি যান, সময়ের অপচয় হবে না। জি স্যার। মানে এখানে দৌড়ানোর কি আছে, সময়টা তো এমনি যাচ্ছে। আপনি সময় চলে যাচ্ছে, এই জন্য দৌড়াদৌড়ি করেন, তাহলে তো সময়ের কোনো ব্যবহারই আপনি করলেন না। জি স্যার, আসলে সময়টাকে অপচয় করে দিলেন। যাই হোক, মনে রাখার যে বিষয়টা, এটা আসলে কীরকম ঘটে আপনি একটু খেয়াল করেন। মনে রাখার বিষয়টা কি? আপনাকে আমি একটা বিষয় বললাম, এরকম হয় আপনি দেখবেন, যখন আমরা কথা বলি, কথা বলার সময় যদি আরেকজন আমার কথাটাকে কেটে আরেকটা কথা বলে, তারপরে আমি কী কথা বলছিলাম ওটা ভুলে যাই অনেক সময়। জি স্যার। হ্যাঁ। দেখা যায় যে আমি কোন প্রসঙ্গে ছিলাম, সে আরেকটা কথা বলার জন্য আমি ভুলে গেছি। এই বিষয়টা আমার খুবই কম হয়। এরকম হয় আমরা আমাদের একটা গ্রুপ আছে, আমরা বলছি আপনাদের, আমি যখন কথা বলি, কাউ যদি আমার কথার কাউন্টার কোনো কথা বলে, আমি ওকে সময় দিই বলার জন্য। ধরেন 10 মিনিট বললো, এরপরে আমি ওর কথা শুনতে শুনতে এরকম হয় না যে আমি কি বলতে চাইছিলাম ওটা ভুলে গেছি, এরকম আমার কখনো হয় না। ওর 15 মিনিট কথা বলা শেষ হওয়ার পরে আমার কথাটা আবার আমি শুরু করতে পারি। জি স্যার। এটা আপনার জরুরি। তো এটার মানে কি? এটার মানেই হচ্ছে মনে রাখা, ঠিক না? তো মনে রাখবেন আপনি কিভাবে? মনে রাখার জন্য আসলে প্রথম যে শর্ত হয় কি জানেন, যে আপনি আপনার ব্যস্ততা কমিয়ে নিতে হবে। ব্যস্ততা বলতে কি, যে আপনি যখন একটা রুমে ঢুকবেন, রুমে ঢুকার পরে আপনি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হতে হবে। আপনার চোখের মধ্যে তখন রাস্তার গাড়ি আসলে হবে না, কিংবা চোখের মধ্যে আপনার বেডরুমের ছবি আসলে হবে না। তখন আপনি খেয়াল করতে হবে এই রুমের মধ্যেই, এই রুমের বিভিন্ন যে আসবাবপত্র আছে কিংবা এখানের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা নিয়েই আপনাকে ভাবতে হবে। এটা আপনি চেষ্টা করবেন যে আমি এখন একটা রুমে ঢুকছি, এখন এটা নিয়ে আমি একটু ভাবি, আমি কোথা থেকে আসছি, এই অতীত নিয়ে আমার বাবার প্রয়োজন নাই এখন। জি যখন স্যার। আপনি হ্যাঁ। বর্তমানের মধ্যে ফোকাস দেবেন, আপনি এটা নিশ্চিত না, যখন আপনি ফোকাস দেবেন, দেওয়ার পরে কী হবে দেখবেন। ধরেন আপনি দেখলেন যে ওর পর্দাটা খুবই সুন্দর, মাল্টি কালারের একটা পর্দা, কিছুক্ষণের মধ্যে কিন্তু ঢুকে যাবে যে সোহেলের সাথে আমার একটা মেসেজ দেওয়া উচিত। সোহেল ঢুকে যাবে কিন্তু আপনার চিন্তার মধ্যে। তো আপনি তখন যদি সচেতন থাকেন, আপনি বুঝবেন যে আমি আসলে পর্দা নিয়ে ভাবছিলাম, এখন সোহেল ঢুকে গেছে, ঠিক আছে, সোহেলটাকে আমি চেষ্টা করি এটা বাদ দিয়ে আবার আমি পর্দার মধ্যে চলে যাওয়া। তো আপনি যখন চেষ্টা করবেন, আপনি যেতে পারবেন আপনি। তো এভাবে যখন আপনি বিষয়ে আন্তরিত হবেন, বিষয় থেকে আপনি পিছলে যাবেন আরেকটা বিষয়ে, তখন আপনি প্রথম কাজ কি হচ্ছে আপনার, ওইটা আইডেন্টিফাই করা যে আমি এই বিষয়টার মধ্যে ছিলাম না, আমি ছিলাম এখন জি। অটোফিজি নিয়ে ভাবতে চাচ্ছিলাম। হঠাৎ করে নুরুদ্দিন ভাইয়ের
মানে ঢুকছে নুরুদ্দিন ভাইয়ের প্রসঙ্গে চলে গেছি, যদিও আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আইডেন্টিফাই করতে হবে যে আপনি নুরুদ্দিনের ভাইয়ের প্রসঙ্গতে ছিলেন না, আপনি ছিলেন অটোফেজের মধ্যে। তো শুরুতে আপনার কী আচ্ছা, হবে, অবশ্যই। শুরুতে আপনি অনেক সময় আইডেন্টিফাই করতেই পারবেন না, ও নুরুদ্দিন ভাইয়ে দিয়েই শেষ করে চলে আসবেন। তো 3 বার করবেন, 4বারের সময় হয়তো আপনি বুঝবেন না আমি আসলে এই প্রসঙ্গে না, একবার আপনি ফিরে আসবেন। তো যত সময় যাবে আস্তে আস্তে আপনি দেখবেন প্রসঙ্গান্তরিত হলেই আপনি তাড়াতাড়ি বুঝে ফেলবেন। 1 ঘন্টা পরে বুঝবেন না, 10 মিনিটের মধ্যেই বুঝে ফেলবেন যে আমি আসলে এই প্রসঙ্গতে ছিলাম না, আমি ছিলাম ওই প্রসঙ্গে। আপনার প্রথম প্রসঙ্গটা আপনি ভুলে যাবেন না, কিছু পরে আপনার মনে হবে। তো যখন এই প্রসেসটা আপনি করবেন, ধীরে 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 আপনার এই প্রসঙ্গ থেকে চলে যাওয়ার প্রবণতাটা কমে আসবে। হঠাৎ হঠাৎ বেশি কমে যাবে। আবেগে থাকলে হয়তো আপনি চলে যাবেন, কিন্তু বেশিরভাগ সময় দেখুন আপনি যাবেন না এভাবে। তো এই হারটা আপনি যখন সচেতন হবেন ধীরে ধীরে কমিয়ে আনতে পারবেন, ঠিক না? যদি সচেতন জি না হন স্যার। তাহলে তো আপনি ওটা ছেড়ে দিবেন ওর উপরেই, কোথা থেকে কোথায় যাবেন আপনি বুঝবেন না, ঠিক না? সে জি হাসিনা স্যার, থেকে সেটাই। ট্রাম্প থেকে আসবেন আপনি সুশান্ত সিংয়ের আত্মহত্যা নিয়ে, এরপরে চলে আসবেন আপনি করোনা ভাইরাসে, এরপরে আপনি চলে যাবেন কি করব এখন ওই প্রসঙ্গতে। এইভাবে আপনি মানে প্রসঙ্গ থেকে প্রসঙ্গতে মানে ঘোরাঘুরি করবেন, আসলে কোনো প্রসঙ্গের মধ্যেই আপনি আবাস করতে পারবেন না, মানে গড় বানাইতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, ওইটার মধ্যে আপনি কোনো বসবাস করতে পারবেন না, ওই প্রসঙ্গের উপরে আপনি কিছুই দেখবেন না বিস্তারিত। তো যে জন্য হয় কি যে আপনি ওই যে আমাদের যে ডিসঅর্ডারটা আছে, এটা একটা ডিসঅর্ডার আমরা বলবো, এটা আপনি কাটিয়ে ওঠার জন্য প্রথমে আপনি বুঝতে হবে যেটা আমার একটা সমস্যা। সেকেন্ডলি ওইটা যখন ঘটে তখন আপনি চিহ্নিত করার চেষ্টা করতে হবে যে এখন আমার এই সমস্যাটা হচ্ছে, আমি আগে ওইটাতে ছিলাম এখন এখানে চলে আসছি, আমার ওইটাতে যাওয়া উচিত। মানে একটা বিষয়ে জি স্যার। বেশি সময়ে চিন্তা করার মানে আপনার একটা ক্ষমতা তৈরি হতে হবে, বুঝতে পারছেন? মানে একটা বিষয় নিয়ে যখন আপনি ভাববেন ওই বিষয়টার মধ্যে 2 ঘন্টা ভাবার ক্ষমতা আপনার থাকতে হবে, মধ্যখানে কেউ ঢুকবে না এসে। ফোন আসলে জি আপনি স্যার। ভুলে যাবেন, ফোন আসছে আপনি সাইলেন্ট করবেন, কে করছে এটা নিয়ে আপনি চিন্তাই করবেন না। এটা অনেকটা এরকম হয় যে আপনি আজকে সোমবার নাকি মঙ্গলবার এটা আপনাকে ভুলে যেতে হবে। আপনি যখন একটা বিষয় নিয়ে ভাববেন তখন আপনার এই সোমবার নাকি মঙ্গলবার ক্ষমতায় কে আছে, হাসিনা নাকি খালেদা, এটা আপনাকে ভুলে যেতে হবে। এটা আসলে একদিনে আপনি পারবেন, এটা আমরা আশাও করি না, আপনিও আশা করতে পারেন না। তো কথা হচ্ছে যে আপনি যদি প্রক্রিয়াটা শুরু করেন আজকে, যে আমি বিষয় থেকে যখন বিচ্ছিন্ন হই কত সময়ের মধ্যে ফিরে আসতে পারি, এটা আপনি দেখবেন, সচেতনভাবে প্র্যাকটিস করা শুরু করবেন। এটা একটা ব্যায়াম, বুঝতে পারছেন? তো এই ব্যায়ামটা আপনি করলে এক পর্যায়ে আপনি দেখবেন যে আপনি একটা বিষয়ে সারাদিন কাটিয়ে দিতে পারবেন। আর যখন এটা হবে, একটা বিষয়ে আপনি সারাদিন কাটিয়ে দিতে পারেন, তখন বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হওয়া শুরু হবে, বিষয়টা আপনি বোঝা শুরু করবেন। আপনার দেখবেন অনেক সময় এরকম হয়, আপনার একজন লোকের সাথে আপনি অনেক দিন ধরে চলেন, 2 বছর ধরে পরিচয় আপনার একটা ফ্রেন্ডের সাথে, একটা ক্লাসমেটের সাথে, হঠাৎ একদিন আপনি বসছেন বারান্দায়, আপনার মনে হইলো যে এই ফ্রেন্ডসটা আসলে পারফেক্ট না, সে মনে হয় আমাকে ধোঁকা দেয়, ওই দিন এক জায়গায় আমি যখন বিল দিই সে এরকম আচরণ করছে, কিংবা ওই দিন আমি যখন এরকম, ওর ফ্ল্যাশব্যাক আসতে থাকলো আপনার কাছে। আস্তে আস্তে একসময় আপনি ডিসিশন নিলেন আসলে ও মানে যথাযথ লোক না, ওর সম্পর্ক এড়িয়ে চলা উচিত। এই যে আপনার একটা নিউজ চলে আসলো আপনার কাছে, কিভাবে আসলো আপনার কাছে? এটা এটা হয় কি যে আপনার ওই যে স্মৃতিটা যদি হ্যাঁ, হ্যাঁ, পাওয়ারফুল বুঝতে- থাকে তখন আপনি কি হয়, অবজারভেশন করতে, একজনকে নিয়ে আপনি 10 ঘন্টা চিন্তা করতে যদি পারেন ওই ব্যক্তি ভালো নাকি খারাপ সেটা আপনি বুঝে যাবেন। আর যদি আধা ঘন্টার বেশি জি। চিন্তা করতে না পারেন তাহলে বুঝবেন না আপনি। এটা জি, স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ার, যদি আপনি একটা বিষয়ে একদিন সারাদিন 24 ঘন্টা থাকতে পারেন, এটা অনেক বড় একটা পাওয়ার আপনার, বুঝতে পারছেন? যে কোনো বিষয় আপনি চাইলেই বুঝতে পারেন, যে কোনো একটা ম্যাথ আপনার কাছে দিলে আপনি বুঝতে পারেন। কী জন্য 24 ঘন্টা আপনি বসে থাকবেন এই ম্যাথ নিয়ে না বোঝার আগ পর্যন্ত? অতএব আপনার জন্য বোঝা কোনো বিষয়ই না, যে কোনো বিষয় চাইলেই আপনি বুঝতে পারেন যদি এভাবে আপনার মনোযোগ তৈরি হয়। তো এটা আসলে একটু জটিল বিষয়, সময় সাপেক্ষ, একদিনই আপনি সময় পারবেন দিতে না। হবে। হ্যাঁ, সময় সাপেক্ষ, Time তো দিতে- আপনাদের চেষ্টা করা উচিত, বুঝতে পারছেন? নুরুদ্দিন স্যার। ভাই কি অবস্থা আপনার, বলেন? বেশি বাড়ি কথা বলতেছি আজকে আমরা, ঠিক না? এইগুলো দরকার স্যার, আমার এগুলো দরকার স্যার। আমি আমি যেগুলো ভারী ভারী কথা এগুলো আলোচনা করার জন্য মানুষ আমাকে ভয় পায়। না, আমি সব জায়গায় বলি না, বুঝছেন? আমি যখন গ্রামে যাই সবজি নিয়েই কথা বলি অনেকক্ষণ, মাছ নিয়ে কথা বলি, বাড়ি কথা বলি না তখন, বুঝতে পারছেন?
জি স্যার। কারণ এটা এটা আবার সমস্যা। আপনি যদি রিক্সা ড্রাইভারের সাথে ইংলিশে কথা বলেন তাহলে তো ড্রাইভার মূর্খ না, আপনি মূর্খ, ঠিক না? জি স্যার। এই জন্য আপনি একটু সংযম করতে হবে আমাদের আর কি, আপনি না, এটা আসলে আমরা বহু বচনে বলতেছি যে আমাদের এই সংযমটাও তৈরি হতে হবে যে আমি আমার আচরণের মধ্যে পার্থক্য থাকতে হবে, কখন আমি কীরকম সব জায়গায় একই আচরণ করব না। একটা অফিসের মধ্যে যেভাবে আমি পোলাইট আচরণ করব, ড্রয়িং রুমে তো আমি ওইভাবে করবো না, ঠিক না? তো এই পদ্ধতিটা আসলে আমাদের ব্রিটিশ শিখাইছে, বুঝছেন? ব্রিটিশ বলছে কি যে ড্রেস কোড, ঘুমানোর সময় একটা ড্রেস, বিকালের একটা ড্রেস, অফিসের সময় আরেকটা ড্রেস, সন্ধ্যার পরে আরেকটা ড্রেস। এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে যে, বুঝছেন, এটা দিয়ে বোঝাচ্ছে কি যে আপনি সব জায়গায় একইভাবে থাকবেন না। মসজিদে গেছেন, ওইখানে আপনি বাপ গম্ভীর্য পরিবেশে থাকবেন, ওইখানে আপনি মোবাইলে মেসেজ টিপাটিপি করবেন না, এটা এই জায়গা না। আবার ক্লাবে গেছেন, ওইখানে আপনি জিম মেরে কোনায় বসে থাকার কোনো কারণ নাই, বুঝতে পারছেন? ওইখানে আপনাকে একটু লাফালাফি করতেই হবে। আর যদি বুঝেন আপনি লাফালাফি করবেন না, ওখানে আপনার যাওয়ারও প্রয়োজন নাই। আর যদি মনে করেন আপনি মোবাইল টিপাটিপি করবেন সবসময়, আপনার মসজিদে যাওয়ারও প্রয়োজন নাই, ঠিক না? তো ওই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, যে জায়গায় আপনি যাবেন ওই জায়গার সাথে আপনাকে অ্যাডজাস্ট হতে হবে, ট্রান্সপারেন্সিটা আপনাকে মিলিয়ে নিতে হবে। এই যে আমাদের যে বাটনটা আছে হিলিং ব্রাশ টুল, যে জায়গায় আমরা দিই ওই জায়গার আলোর সাথে অ্যাডজাস্ট হয়, ঠিক না? জি স্যার, হ্যাঁ। আপনাকে ওই টুলের মতো হতে হবে। এটা হচ্ছে শিক্ষার প্রথম শর্ত। আপনি সব জায়গায় যদি পণ্ডিত হয়ে বসে থাকেন, কিছুদিন আগে একটা বিচারের জি মধ্যে স্যার। আমি গেছিলাম, বুঝছেন? আমি মাঝে মাঝে গিয়ে করি, এই যে গ্রাম্য সালিসি যেগুলো আছে ওইগুলাতে অংশগ্রহণ করি, বুঝছেন? তো এটা আসলে আমার জন্য খুব জি স্যার। ইন্টারেস্টিং। তো এখানে মানে একটা ঝামেলা ছিল, একজন কলেজের প্রফেসর, ওনার পারিবারিক সমস্যা, দাম্পত্য সমস্যা, হাজব্যান্ড ওয়াইফ সমস্যা, ওয়াইফ বাপের বাড়ি গিয়ে দীর্ঘদিন ধরে আটকা পড়ছেন, উনি আর আসবেন না, মানে ওদের ডিভোর্সের একটা প্রক্রিয়া আর কি। তো ওইটার মিটিংয়ে আমরা গেছিলাম। তো ওই প্রফেসর যে, উনি গ্রাম্য সালিশ, তো এখানে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আরও বিভিন্ন লোক আছে। তো উনি প্রথমে পরিচয় দিছে কি জানেন, যে আমি একটা কলেজের প্রফেসর, তারপরে গভর্নিং বডির এই, তারপরে আমি এই মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক, আমি বিভিন্ন পত্রিকায় ফ্রিল্যান্সিং সাংবাদিকতা করি, এরকম লম্বা লেকচার দিছে, বুঝছেন? পরবর্তীতে এখানে জি স্যার। 3 পাস মেম্বার যিনি বলছে আপনি এত শিক্ষিত, তাহলে বইয়ের উপরে আপনি হাত তুলেন কিভাবে? আমরা তুললে তো কোনো সমস্যা না, আমরা মূর্খ মানুষ, কিন্তু আপনি একজন প্রফেসর, এত প্রতিষ্ঠানের সাথে জড়িত, আপনি কিভাবে হাত তুলেন? তখন তো ওর কথা বলার আসিল কিছু, যদি সে এই পরিচয়টা না দিত ভালো ছিল না, এখানে গিয়ে জাস্ট এসে হাজব্যান্ড হিসাবেই যদি আসতো এর জন্য অনেক বেটার ছিল। তো ওর পণ্ডিতই এখানে দেখাইতে কি হয়েছে, সে এরকম মাটির সাথে মিশে গেছে যে ওর কোনো কথা বলার ছিল না পরে, জি। বুঝছেন নুরুদ্দিন ভাই? তো আমাদের এই মাত্রা জ্ঞান থাকতে হবে। আমি পণ্ডিত থাকি কম্পিউটারের, এটা ওই পণ্ডিতের একটা সমাজে গিয়ে আমি বলবো, এটা অন্য জায়গায় না, অন্য জায়গায় গিয়ে আমি ওদের মতোই মিশে যেতে হবে আমাকে। এটা হচ্ছে আমাদের জি মানে স্যার। শিক্ষার মানে মূল যে আউটপুট, বহিঃপ্রকাশ হচ্ছে এটা। শিক্ষিত মানুষ আসলে অহংকারী হয় না, জি স্যার। যারা অর্ধ শিক্ষিত তারাই অহংকারী হয়, ঠিক না? অবশ্যই স্যার। ড্রাইভারের কাছে গেছে তার পণ্ডিতই ফলায় না একজন, মানে এটা তো আপনাকে আরেকজনের সামনে আপনাকে মানে জাহির করা যে আমি অনেক বড়, আমি অনেক কিছু জানি, এটা না। একজন মূর্খ মানুষের সামনে, যার জানা কম, তার সামনে গিয়ে যদি আপনার জানার অভিজ্ঞতা দেখান, এর মানে কি হচ্ছে, আপনাকে আপনি জাহির করলেন। তখন আপনি এই এরকমভাবে যদি আপনি জাহির করেন, তাহলে আপনার জানাটাই সন্দেহের মধ্যে পড়ে যাবে, আসলেই কি আপনি জানেন, নাকি আপনি ওই যে যেটা বললাম হাফ এডুকেটেড। ওটাই স্যার। হ্যাঁ, তো এই জন্য আমাদের আসলে এই নৈতিকতা কিছু থাকতে হবে, আমরা বুঝতে হবে অনেক বিষয়। মানুষকে আপনি রেসপেক্ট করলেই দেখবেন আপনার জ্ঞান বাড়তে থাকবে। যারা মানুষকে ঘৃণা করে কিংবা ডিভাইড করে, যেটা যে আমি শিক্ষিত আপনি মূর্খ, আমি চৌধুরী আপনি গোলাম, কিংবা আমি টাকাওয়ালা আপনি গরিব, এই ডিভাইডগুলো মূলত মূর্খতা থেকেই আসে, বুঝছেন? পৃথিবীর যত শিক্ষিত অংশতে যাবেন আপনি দেখবেন ডিভাইড কমে আসছে। এখন আপনি দেখেন একজন মানুষ যদি ডাক্তার হয়, সে যখন বিয়ে করতে যাবে কেউ জিজ্ঞেস করবে না তার বংশ কী, জি স্যার। জিজ্ঞেস করবে কোন হসপিটালের ডাক্তার, কি বিশেষজ্ঞ, ঠিক না? এটাই এনাফ। তার মানে কি হচ্ছে যে শিক্ষা মানুষের এই যে ডিভাইডগুলো উঠিয়ে দিচ্ছে, তার পরিচয় সে পরিচিত, আর কিছু না। জি স্যার।
তো আপনি এটাই তো যাই হোক আমরা মোটামুটি 39 মিনিটের একটা ক্লাস 40 মিনিটের একটা ক্লাস করে ফেলছি বুঝছেন। আমার মনে হয় আমরা পরবর্তীতে আমরা ফটোশপে ঢুকবো, ফটোশপে ঢুকার আগে আমরা একটা ব্রেক দিই, কি বলেন? ওকে স্যার। ব্রেকের শর্ত হচ্ছে কি জানেন, আপনারা সবাই কানেক্টেড থাকতে হবে বুঝছেন, কারণ জি, যদি স্যার। আমাদের গেস্ট এখনই এসে রিকোয়েস্ট পাঠায় তখন তো সমস্যা, ঠিক না? আমি হয়তো রিকোয়েস্টের সাথে সাথে রিসিভ না করে আমি মাইকে কথা বললাম, আপনারা যাতে কথাটা শুনতে পারেন এই অবস্থায় আপনারা ব্রেকে থাকেন। স্যার স্ক্রিন শেয়ারে স্যার ব্রেক লিখে দিয়ে দিন স্যার। বুঝি নাই। স্ক্রিন শেয়ারে বা প্রেজেন্টিং এ ব্রেক লেখা দিয়ে দিলে তারা যখন ঢুকবে দেখবে যে কেন ব্রেক চলতেছে। এটাও পারি, আবার আমরা একটা ভিডিও দিয়ে দিতে পারি। না না, ওরা তো ঢুকলে দেখবে ব্রেক চলতেছে, ঢুকার পারমিশন তো আমরা দিতে হবে। আমরা চাচ্ছি জি, ঢুকার পারমিশন দেওয়ার আগে আমরা যাতে একটা প্রিপারেশন চাইলে নিতে পারি, বুঝতে পারছেন? আমরা সাথে আছি স্যার। হ্যাঁ, আপনার মাইক্রোফোনে থাকেন, সমস্যা কি? মাইক্রোফোন আপনি মিউট করে নেন, কিন্তু মাইক্রোফোনটা অন থাকলে তো আমি কথা বললে শুনবেন, ঠিক না? জি স্যার। সেটাই। তাহলে কত সময়ের ব্রেক দিব আমরা? এখন 3টা 16 বাজে। 30 দেন স্যার, 15 মিনিট। সবাই কি একমত আছেন 15 মিনিটে, নাকি একটু বেশি নেবেন, 20 মিনিট নেবেন? খাওয়া দাওয়া বাকি আছে কারো? 15 মিনিট তা হোক স্যার, 15 মিনিট 20 মিনিট হয়ে যাবে। নিজে শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 মিনিটের ব্রেক। 15 মিনিট রাখুন। হ্যাঁ, 3:30 থেকে আমরা ফটোশপের ক্লাস শুরু করব। ওকে স্যার। ওকে।